Hello students and viewer. You are watching my YouTube channel Time WBCS, a competition platform in West Bengal. আজকে যে ক্লাসটা হবে সেটা কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। তো আমি 2024 মার্চের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটাকে আমি 3টে পার্টে সেপারেট করে আমি করাচ্ছি। আগের দুটো পার্ট হয়ে গেছে অলরেডি, আজকে লাস্ট অর্থাৎ থার্ড পার্ট। ঠিক আছে, তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো এবং বন্ধুদের মাঝখানেও শেয়ার করো। তো নিউ অ্যাপয়েন্টমেন্ট থেকে আজকে পড়বো, ইন্টারন্যাশনাল যে নিউ অ্যাপয়েন্টমেন্ট সেটা থেকে পড়বো। তারপর একে একে যা আছে সবগুলোই আমি কভার করে দেবো। আজকে থার্ড ক্লাস, এটাই লাস্ট ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এ। দেবেন্দ্র ঝাঝারিয়া ইনি প্রেসিডেন্ট অফ প্যারাঅলিম্পিক কমিটি অফ ইন্ডিয়া ইলেক্টেড হয়েছেন। দেবেন্দ্র ঝাঝারিয়া, তাহলে হু ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য প্যারাঅলিম্পিক কমিটি অফ ইন্ডিয়া, কে প্যারাঅলিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ইলেক্টেড হয়েছেন? দেবেন্দ্র ঝাঝারিয়া। হয়ে গেল কারেন্ট অ্যাফেয়ার্স। একটা কোয়েশ্চেন, ভিজিলেন্স কমিশনার কে? নতুন ভিজিলেন্স কমিশনার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। নিউ ভিজিলেন্স কমিশনার্স in the Central Vigilance Commissions by Honorable President. তাহলে অনারেবল প্রেসিডেন্ট যিনি আছেন তিনি নতুন ভিজিলেন্স কমিশনারকে নিয়োগ করেছেন। তিনি কে? এএস রাজীব। ঠিক আছে, এএস রাজীব এখন আমাদের নতুন ভিজিলেন্স কমিশনার। আচ্ছা, বিনয় কুমার যিনি কি হয়েছে? ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিস অফ দ্য 1992 ব্যাচ, ইনি অ্যাপয়েন্টেড হয়েছে নেক্সট অ্যাম্বাসেডার অফ ইন্ডিয়া টু রাশিয়া। তো ইন্ডিয়ান যে নেক্সট অ্যাম্বাসেডার রাশিয়াতে ইনি অ্যাপয়েন্টেড হয়েছে বিজয় কুমার। ইনি ইন্ডিয়ান ফরেন সার্ভিস আইএফএস অফিসার্স অফ 1992 ব্যাচ। নেক্সট ইন্ডিয়ান ব্যাডমিন্টন। এবার আমরা স্পোর্টসে চলে আসছি। তো যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি বলছি, আনইম্পর্টেন্ট যেগুলো সেগুলো নিয়ে আমি ডিসকাস করছি না, কারণ সব পড়া তো সম্ভব নয়। ইন্ডিয়ান ব্যাডমিন্টন স্টার Satvik Saraj and Chirag Shetty have won the Badminton World Federation French Open's men's double titles, defending China's Taipei's Li Zhehwing and Yang Po Husuan in the final. তাহলে এবছর কিন্তু ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন যে ফ্রেঞ্চ ওপেন্স হয়ে গেছে সেখানে কিন্তু সাত্বিক সিরাজ অ্যান্ড চিরাগ শেট্টি জিতেছে। মুম্বাই ওন রঞ্জি ট্রফি 2024। তো এটা হচ্ছে গিয়ে 42 রঞ্জি ট্রফি টাইটেল, যেটা কে জিতেছে? মুম্বাই জিতেছে। 2024 সালে রঞ্জি ট্রফি কে জিতেছে? কোন স্টেট? মুম্বাই। নেক্সট আমরা চলে আসবো, আচ্ছা, ভিডেম ইনস্টিটিউটস ডেমোক্রেসি রিপোর্ট 2024। তো ভিডেম ইনস্টিটিউটস একটা ডেমোক্রেসি রিপোর্ট রিলিজ করে। সেই রিপোর্টে দেখাচ্ছে যে ইন্ডিয়ার ক্ষেত্রে হাইলাইট করেছে যে ইন্ডিয়াতে ইলেকটোরাল যে অটোক্রেসি, ঠিক আছে, কন্টিনিউ ডিসেন্ট ইন ইন্ডিয়ান ইলেকটোরাল অটোক্রেসি, যে ইন্ডিয়াতে ইলেকটোরাল একটা অটোক্রেসি চলছে। অর্থাৎ ইলেকটোরাল অটোক্রেসি বলতে আমরা কি বুঝি? যে একই সরকার একই ব্যক্তি বারে কিন্তু ইলেক্টেড হয়ে আসছে। ঠিক আছে, এক্ষেত্রে যে ডেমোক্রেসি যে সেই ভাবভাবটা আস্তে আস্তে মুছে যাচ্ছে এবং ইলেকটোরাল যে অটোক্রেসি সেই অটোক্রেসিটা চলে আসছে, অর্থাৎ নৈরাজ্য বা যেটা বলা হয় সিন্স ডাউনগ্রেডেড ইন 2018, অর্থাৎ 2014 থেকে যে 4/2018 আমরা দেখব, সেখানে কি 2019 থেকে আমরা, ঠিক আছে, আমাদের ভারতবর্ষে একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়ে একটা গভর্নমেন্ট এসেছে,
কিন্তু আমরা দেখছি আবার 2019 থেকে আবার কিন্তু 2024 একটা গভর্নমেন্ট, আবার সেই একই গভর্নমেন্ট, আবার হয়তো এবছরও কিন্তু সেই গভর্নমেন্টই আসবে। সুতরাং এখানে কিন্তু একটা ইলেকট্রাল অটোক্রেসি চলছে, যেটা বোঝা যাচ্ছে। অর্থাৎ আবার স্টেটের ক্ষেত্রেও তাই, একই গভর্নমেন্ট বারে বারে ক্ষমতায় আসছে। এবার চলে আসবো, ইলেকশন কমিশনস অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া BCCI organize an exhibition cricket match to promote voter education and inclusivity. ভোটার এডুকেশন অ্যান্ড ইনক্লুসিভিটি, অর্থাৎ যে এই যে ইলেকশন কমিশন এবং BCCI, ECI অ্যান্ড BCCI এই দুটো সংস্থা মিলে একটা ক্রিকেট ম্যাচ তৈরি করেছে এবং সেখানে অর্গানাইজ করেছে, এক্সিবিশন করেছে, এবং সেখানে ভোটার এডুকেশন অ্যান্ড ইনক্লুসিভিটিকে বেশি প্রমোট করা হচ্ছে। এবং এই ম্যাচগুলো কাদের মধ্যে হয়েছে? ইন্ডিয়া ডিফ ক্রিকেট অ্যাসোসিয়েশন IDCA টিম, ইন্ডিয়া ডিফ ক্রিকেট অ্যাসোসিয়েশনস অ্যান্ড দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন। তাহলে কার মধ্যে হচ্ছে? ইন্ডিয়া ডিফ ক্রিকেট অ্যাসোসিয়েশনস টিম অ্যান্ড দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন, এই দুটো ক্রিকেট টিমের মাঝখানে হয়েছে। যেটা হচ্ছে গিয়ে কি, যেখানে একটা ক্রিকেট ম্যাচ অর্গানাইজ করা হয়েছে বাই BCCI অ্যান্ড ECI, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এবং সেখানে প্রমোট করা হচ্ছে ভোটার এডুকেশন অ্যান্ড ইনক্লুসিভিটি। ঠিক আছে, নেক্সট চলে আসবো আমরা ইন্ডিয়া ক্রিকেট ক্যাপ্টেন বিরাট কোহলির সঙ্গে। দেখো, বিরাট কোহলি কিন্তু ইন্ডিয়ান ফার্স্ট ইন্ডিয়ান ক্রিকেটার টু স্কোর 12,000 রান। তিনি ফার্স্ট ক্রিকেটার ইন্ডিয়ান ইন হিস্ট্রি, তিনি 12,000 রান করেছেন T20 ফরম্যাটে। তো ইন্ডিয়ান ফার্স্ট ক্রিকেটার যিনি T20 ফরম্যাটে 12,000 রান করেছেন। অ্যান্ড কোহলি অ্যাকমপ্লিশ হিজ remarkable feat during the opening match of the 2024 Indian Premier League between Chennai Super Kings and Royal Challenger Bangalore, ঠিক আছে, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর অ্যাট দ্য MA চিদম্বরম স্টেডিয়াম। তাহলে যে ইন্ডিয়ান যে প্রিমিয়ার লিগ শুরু হয়েছে 2024, সেই লিগেই কিন্তু T20 ফরম্যাটে বিরাট কোহলি কিন্তু কি হয়েছে, 12,000 রান করেছে। এবং এই যে লিগটা হয়েছে, এই যে ম্যাচটা হয়েছে, সেই ম্যাচটার কাদের মাঝখানে? ইন্ডিয়ান চেন্নাই সুপার কিংস অ্যান্ড রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চেন্নাই সুপার কিংস অ্যান্ড রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ওকে, নেক্সট সামিটে চলে আসি। A 5-day exchange program for faculty members of foreign service academies within Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation BIMSTEC member state has commenced in Dhaka। তাহলে একটা 5-day এক্সচেঞ্জ প্রোগ্রাম করা হয়েছে। কে করেছে সেটা? বিমস্টেক করেছে। কোথায়? ঢাকাতে করেছে। এখানে কি করা হয়েছে? ফর ফ্যাকাল্টি মেম্বার্স অফ ফরেন সার্ভিস একাডেমিস, যে সমস্ত ফ্যাকাল্টি মেম্বার আছে ফরেন সার্ভিস একাডেমিসে, তাদেরকে নিয়ে। নেক্সট, এটা ইম্পর্টেন্ট না, অতটা আসবে না অতটা, ঠিক আছে, তো বলে দিলাম। নেক্সট চলে আসছি, 4th এডিশন অফ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন স্টার্ট আপ ফোরাম কনভেন্ট ইন নিউ দিল্লি অন March 19, 2024। যে সাংহাই কোঅপারেশন স্টার্ট আপ ফোরাম তৈরি হয়েছে, সেই স্টার্ট আপ ফোরামের যে 4th এডিশন হয়ে গেল, সেটা কোথায় হলো? নিউ দিল্লিতে। নেক্সট চলে আসবো, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন WMO রিলিজ দ্য স্টেট অফ দ্য গ্লোবাল ক্লাইমেট রিপোর্ট। এটা কে রিলিজ করে? ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, রিলিভিং দ্য unprecedented levels of climate change indicators, and these indicators underscores the urgent need for global action to mitigate the impact of climate change. নেক্সট আমরা চলে আসবো ইম্পর্টেন্ট ডেট অ্যান্ড ডেজ। এখানে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
এই 8টা বা 9টা মতো আছে সেটা পড়ব। যে ন্যাশনাল সেফটি ডে 4ই মার্চ পালন করা হয়। ন্যাশনাল সেফটি ডে কবে পালন করা হয়? 4th মার্চ করা হয়। আর ইন্টারন্যাশনাল ওমেন ডে 8th মার্চ করা হয়। 8th মার্চ সেলিব্রেট করা হয়। থিম কী ছিল বছর? ইনভেস্ট ইন ওমেন অ্যাক্সেলারেট প্রোগ্রেসেস। ইনভেস্ট ইন ওমেন accelerate progresses. Invest in women's accelerate progress. এটা হচ্ছে কি থিম। তাহলে 8ই মার্চ এভরি ইয়ার সেলিব্রেটেড ইন্টারন্যাশনাল ওমেন্স ডে অ্যান্ড থিম ফর দিস ইয়ার 2024 ইনভেস্ট ইন ওমেন অ্যাক্সেলারেট প্রোগ্রেসেস। নেক্সট 15 মার্চ ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে। এটা খুব ইম্পর্টেন্ট, কোয়েশ্চেনটা চলে আসতে পারে পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় আসতে পারে। ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে 15 মার্চ সেলিব্রেট করা হয়। 16 মার্চ ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে। 16 মার্চ। 21st মার্চ ইন্টারন্যাশনাল ডে ফর এলিমিনেশন অফ রেসিয়াল ডিসক্রিমিনেশন। 21st মার্চ ইন্টারন্যাশনাল ডে ফর এলিমিনেশন অফ রেসিয়াল ডিসক্রিমিনেশন পালন করা হয়। 22 মার্চ ওয়ার্ল্ড ওয়াটার ডে। ওয়াটার ফর পিস। থিম কি? ওয়াটার ফর পিস। তাহলে 2024 সালে যে 22শে মার্চ যে ওয়ার্ল্ড ওয়াটার ডে সেলিব্রেট করা হচ্ছে তার থিম কি? ওয়াটার ফর পিস। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে 23rd মার্চ। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে 23rd মার্চ পালন করা হয়। এই দিনকে কিন্তু শহীদ দিবস পালন করা হয়, আর মার্টায়ার্স ডে। ঠিক আছে, মার্টায়ার্স ডে। তো শহীদ দিবস পালন করা হয় 23rd মার্চ। ঠিক আছে, নেক্সট চলে আসবো কি মার্চ 24 ইন্টারন্যাশনাল ডে ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে। আমরা এটা বলবো ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে কবে পালন করা হয়? 24th মার্চ। ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে 24th মার্চ। ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে 24th মার্চ। ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে 24th মার্চ। আচ্ছা, নেক্সট ওয়ার্ল্ড থিয়েটার ডে 27th মার্চ। ওয়ার্ল্ড থিয়েটার ডে 27th মার্চ। ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ডে অফ জিরো ওয়েস্ট। তো 13 মার্চ যেটা, সেখানে আমরা ইন্টারন্যাশনাল ডে অফ জিরো ওয়েস্ট পালন করি, অর্থাৎ কোনো কিছু ওয়েস্ট করা যাবে না। এবার আমরা চলে আসছি, তাহলে এই যে কথা গেল যে 4th মার্চ ন্যাশনাল সেফটি ডে, 8th মার্চ ইন্টারন্যাশনাল ওমেন ডে, তারপরে 15 মার্চ ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে, 16 মার্চ ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে, 21st মার্চ ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অফ রেসিয়াল ডিসক্রিমিনেশন, 21st মার্চ ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে, 22 মার্চ ওয়ার্ল্ড ওয়াটার ডে, 23 মার্চ শহীদ দিবস और वर्ल्ड मेट्रोलॉजिकल डे, 24th मार्च in वर्ल्ड ट्यूबरक्यूलोसिस डे, 27 मार्च वर्ल्ड थिएटर डे, 30th मार्च इंटरनेशनल डे ऑफ জিরো ওয়েস্ট। এই যে এগুলো পালন করা হয়। নেক্সট আমরা চলে আসবো যে ডিফেন্স থেকে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সেখানে আমরা দেখব যে ইন্ডিয়ান নেভি একটা আইএনএস জটায়ুকে ইনঅগ্রেট করেছে। আইএনএস জটায়ু, ইন্ডিয়ান নেভি ইজ সেড টু ইনঅগ্রেটেড এ নিউ নেভাল বেস আইএনএস জটায়ু। ঠিক আছে, এটা কোথায় করা হয়েছে? মিনিকয় আইল্যান্ডসে যে আইএনএস জটায়ুকে ইনঅগ্রেট করা হয়েছে, মার্কিং এ সিগনিফিকেন্ট স্টেপ ইন bolstering security infrastructures in the strategically vital লাক্ষাদ্বীপ আইল্যান্ডস। ঠিক আছে, এটা সেলিব্রেট করা হয়। নেক্সট চলে আসবো আমরা, ইন্ডিয়ান নেভি রিসেন্টলি টুক পার্ট এ মেজর মেরিটাইম এক্সারসাইজ। একটা মেরিটাইম এক্সারসাইজ, এগুলো থেকে কোয়েশ্চেন আসে না, তবে দেখা গেছে মাঝে মাঝে কোয়েশ্চেন এসেছে। এক্সারসাইজ কাটলাস এক্সপ্রেস 224 CE24, এটা পোর্ট ভিক্টোরিয়া সিয়াচেলস ওয়াজ হেল্ড পোর্ট ভিক্টোরিয়া সিয়াচেলসে হয়েছে ফ্রম 26 ফেব্রুয়ারি টু 8 মার্চ 2024। ঠিক আছে, ইন্ডিয়ান নেভি রিসেন্টলি মেজর মেরিটাইম এক্সারসাইজ, ইন্ডিয়ান নেভি এটা করেছে। নেক্সট চলে আসি, এটা ইম্পর্টেন্ট না অতটা, এইটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, পুষ্পক, দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন has achieved a significant milestone with the successful landing Pushpak, Indian first
reusable launch vehicle RLV during the RLV LEX-02 তাহলে পুষ্পক হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ফার্স্ট রিইউজেবল লঞ্চ ভেহিকেল। ইন্ডিয়ান ফার্স্ট রিইউজেবল মানে পুনরায় আবার ব্যবহার করা যাবে এই লঞ্চ ভেহিকেলকে, ঠিক আছে। তার মানে দেখো ইন্ডিয়ান সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কত ডেভেলপমেন্ট হচ্ছে, অর্থাৎ এটা রিইউজেবল করা হলে যে যে এক্সপেন্ডিচার, সেই এক্সপেন্ডিচারটা কিন্তু অনেকটা স্পেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে কমে আসবে। নেক্সট চলে আসবো অ্যাওয়ার্ডস কী কী অ্যাওয়ার্ডস পাওয়া গেছে এবার আমরা দেখবো। এখানটায় সেরকম কিছু অ্যাওয়ার্ডস নেই। মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড, এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড 2024 কে পেয়েছে? ডক্টর প্রদীপ মহাজন, ঠিক আছে। ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান আর ম্যানেজিং ডাইরেক্টর অফ স্টেমআরএক্স হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, ঠিক আছে, রিসার্চ সেন্টার অ্যালং উইথ দ্য স্টেমআরএক্স বায়োসায়েন্স সলিউশন হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য প্রেস্টিজিয়াস মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড। তাহলে স্টেমআরএক্স হসপিটালস অ্যান্ড রিসার্চ সেন্টারের যিনি ফাউন্ডার এবং চেয়ারম্যান তিনি প্রদীপ মহাজন, ইনি কি পেয়েছেন? মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন, ঠিক আছে। নেক্সট চলে আসবো কি, লেজেন্ডারি গলফার টাইগার উডস তিনি রিসিভ করেছেন বব জন্স অ্যাওয়ার্ড, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসবো সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দ্য এস্টিমড ন্যাশনাল একাডেমি অফ লেটার্স in India marking the 17th anniversary this year। সাহিত্য একাডেমি, যে সাহিত্য একাডেমি সেটা 1954 সালে তৈরি হয়েছিল সম্ভবত, হ্যাঁ, তো 2024 সাহিত্য একাডেমি 1954 সালে তৈরি হয়েছিল, তার 70 ইয়ার্স এটা কমপ্লিট হলো, ঠিক আছে। সাহিত্য একাডেমি কোশ্চেন আসতে পারে সাহিত্য একাডেমি কবে এস্টাবলিশড হয়েছিল? 1954 সালে। নেক্সট চলে আসবো জয়া আক্তার, রিনাউড ফিল্ম মেকার জয়া আক্তার অ্যান্ড ব্রিটিশ ইন্ডিয়ান শেফ আসমা খান ওয়ার অনার্ড অ্যাট দ্য অ্যানুয়াল ইন্ডিয়া ইউকে অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস ইন লন্ডন। ইন্ডিয়া ইউকে অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ইন লন্ডনে পেয়েছেন কে? জয়া আক্তার ফিল্ম মেকার্স অ্যান্ড ব্রিটিশ ইন্ডিয়ান শেফ আসমা খান, ইনি দুজনকে কিন্তু ইন্ডিয়া ইউকে অ্যাচিভার্স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে লন্ডনে। দি ইভেন্ট সেলিব্রেটেড আক্তারস অ্যাক্লেমেট ওয়ার্ক ইন দ্য সিনেমা অ্যান্ড খানস কন্ট্রিবিউশন ইন দ্য কান্ট্রিজ culinary আর্টস, ঠিক আছে, চেফ culinary আর্টস, এটা কি culinary আর্টসটা কি দেখতে হবে। নেক্সট আমরা চলে আসি দ্রৌপদী মুর্মুকে, আমাদের যে অনারেবল প্রেসিডেন্ট আছেন, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ওয়াজ কনফার্ড উইথ দ্য অনারারি ডিগ্রি অফ ডক্টর অফ সিভিল ল, অনারারি ডিগ্রি অফ ডক্টর অফ সিভিল ল বা ইউনিভার্সিটি অফ মরিশাস, ঠিক আছে। ইউনিভার্সিটি অফ মরিশাস থেকে তিনি ডক্টর অফ সিভিল ল ডিগ্রি পেয়েছেন। আচ্ছা, চলে আসি noted Malayalam poet and author Prabha Verma has been selected for the prestigious 33rd Saraswati Samman Award 2023। তাহলে 33তম যে সরস্বতী সম্মান, ঠিক আছে, সরস্বতী সম্মান কে পেয়েছেন? প্রভা ভার্মা, ঠিক আছে, 2023 সালে। হি ওন অ্যাওয়ার্ড ফর হিজ নোভেলস ইন ভার্স রুদ্র সত্যিকাম, ঠিক আছে, এর জন্য তিনি অ্যাওয়ার্ডটা পেয়েছেন। নেক্সট চলে আসবো অ্যাবেল প্রাইজ 2024। অ্যাবেল প্রাইজ এটাকে আমি জানি যে নরওয়েন একাডেমি অফ সায়েন্স অ্যান্ড লেটার্স এটা অ্যাওয়ার্ডেড করে। অ্যাবেল প্রাইজটা কে দেয়? নরওয়ে একাডেমি অফ সায়েন্স অ্যান্ড লেটার্স। নরওয়ে একাডেমি অফ সায়েন্স অ্যান্ড লেটার্স হ্যাজ অ্যাওয়ার্ডেড দ্য 2024 অ্যাবেল প্রাইজ টু মাইকেল
Tal- Michael Talagrand of the French National Center for Scientific Research, প্যারিস ফ্রেন্স, ঠিক আছে। তাহলে নরওয়েন একাডেমি অফ সায়েন্স অ্যান্ড লেটার্স এটা অ্যাবেল প্রাইজটা অ্যাওয়ার্ডেড করে। নরওয়েন একাডেমি অফ সায়েন্স অ্যান্ড লেটার্স অ্যাবেল প্রাইজ দেয়। 2024 সালে অ্যাবেল প্রাইজ পেয়েছেন মাইকেল তালাংরান্ড। সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে চলে আসছি আমরা, যে ইরান ভেঞ্চার ইন্টু স্পেস এক্সপ্লোরেশন অ্যান্ড স্যাটেলাইট ডিপ্লয়মেন্ট কন্টিনিউ উইথ লঞ্চ অফ দ্য পার্স-1 স্যাটেলাইট ফেসিলিটেড by Russia from the Vostokny cosmodrome। তাহলে ইরান ভেঞ্চার ইন্টু ভেঞ্চার হয়েছে রাশিয়ার সাথে, রাশিয়া অ্যান্ড ইরানের সঙ্গে ভেঞ্চার করে একটা স্যাটেলাইট লঞ্চ করেছে, ঠিক আছে। সেটা হচ্ছে পার্স-1 স্যাটেলাইট। নেক্সট চলে আসি, আচ্ছা, সাক্ষী বলে একটা অ্যাপ তৈরি করা হয়েছে, যে বিক্রম সারাভাই স্পেস সেন্টার হ্যাজ ডেভেলপড এ সাক্ষী এ রিভলিউশনারি অ্যাপ aimed at aiding the astronaut during the গগনযান স্পেস ফ্লাইট মিশন। অর্থাৎ আমরা এবার যেটা একটা গগনযান স্পেস ফ্লাইট মিশন করবে, সেখানে কিন্তু কিছু হিউম্যান বিংসকে পাঠানোর একটা সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই গগনযান মিশনকে এইডিং করবার জন্য যে অ্যাস্ট্রোনটদের এইডিং করবার জন্য একটা অ্যাপ তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে কি সাক্ষী অ্যাপ। এটার ফুল ফর্ম কি হচ্ছে কি, স্পেস ব্রোন অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড নলেজ হাব। স্পেস ব্রোন অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড নলেজ হাব। The Geological Survey of India (GSI), Geological Survey of India কি করেছে, 174তম ফাউন্ডেশন ডে সেলিব্রেট করেছে, ঠিক আছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 174তম ফাউন্ডেশন ডে সেলিব্রেট করেছে মার্চ 2024, সেটা যে 4 মার্চ। তাহলে 2024 থেকে যদি আমরা 174 বাদ দিই, তাহলে দেখাচ্ছে গিয়ে কবে তৈরি হয়েছে, 7 কয়বার 5 বার, অর্থাৎ 1 1 1 1 1 2 1850 খ্রিস্টাব্দে বাবা, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আচ্ছা, সুধা মূর্তি, যে ওয়াইফ অফ নারায়ণ মূর্তি অ্যান্ড ফাউন্ডার অ্যান্ড co-chairman অফ দ্য ইনফোসিস, যেটা হচ্ছে গিয়ে, তো প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু নমিনেটেড অথর অ্যান্ড ফিলান্থ্রপিস্ট সুধা মূর্তি টু দ্য রাজ্যসভা। 8ই মার্চ, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডের দিনকেই কিন্তু তাকে সুধা মূর্তিকে রাজ্যসভা সাংসদ হিসেবে নমিনেটেড করা হয়েছে। ইনি কোনো পার্টি থেকে হননি, ইনি যে আর্টস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই সমস্ত বিষয় থেকে যাদেরকে নমিনেট করা হয়, কতগুলোকে, সেখান থেকে নমিনেট হয়েছে। তো সুধা মূর্তি, তো ইনি অনেক বইও লিখেছেন, বাচ্চাদের জন্য খুব ভালো ভালো বইও লিখেছেন, এবং তার একটা বই বলছি আমি, একটা ইম্পর্ট্যান্ট খুব ভালো বই বলছি, হেয়ার দেয়ার অ্যান্ড এভরিহোয়ার, ঠিক আছে, হেয়ার দেয়ার অ্যান্ড এভরিহোয়ার। তিনি পদ্মশ্রী পেয়েছেন 2006 সালে, আর পদ্মভূষণ পেয়েছেন 2023 সালে। নেক্সট চলে আসছি, চিপকো মুভমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো, চিপকো মুভমেন্ট নিউজ আছে। তো চিপকো মুভমেন্ট অর্গানাইজ ইন উত্তরাখণ্ড regions of Himalayas in early 1973. The name Chipko means hug in Hindi, referring the practice of embracing trees to protect them from being cut down. The Chipko movement, which begins in Uttarakhand, a state in Himalayas, in early 1973,
মার্কস 15th অ্যানিভার্সারি। ঠিক আছে, তো চিপকো মুভমেন্টটা কিসের জন্য নিউজ, ওয়াই ইজ নিউজ, যে 15th অ্যানিভার্সারি সেলিব্রেটেড করেছে চিপকো মুভমেন্টস, এবং এটা উত্তরাখণ্ডে হয়েছিল যাতে গাছগুলোকে না কাটে, সেখানে যে কিছু ডেভেলপমেন্টের জন্য গাছ কাটা করছিল, সেখানে থেকে যে আন্দোলন করা হয়েছিল, এবং এটা হচ্ছে গিয়ে ইকো ফ্যামিনিস্ট মুভমেন্ট। ঠিক আছে, ইকো ফ্যামিনিস্ট মুভমেন্ট বলা হয়। ঠিক আছে, চিপকো মুভমেন্টকে বলে ইকো ফ্যামিনিস্ট মুভমেন্ট। 900 years old Kannada inscription dating back to Kallana Chalukya dynasty has been discovered in a state of Uttar neglect at Gangapuram, a temple town in Jajjarla Mandal Mahabubnagar district। ঠিক আছে, in the year of inscriptions was found laying the unguarded for on a tank bound near the Kodma temple 900 years কানাডা ইনস্ক্রিপশন, এটা ইম্পর্টেন্ট নয়, এটা ছেড়ে দাও। ঠিক আছে, কিন্তু চিপকো মুভমেন্টটা খুব ইম্পর্টেন্ট আছে, এটা কিন্তু পড়তে হবে যেহেতু আছে কোশ্চেনে। নেক্সট চলে আসবো আমরা লক্ষ্মী নারায়ণ শেষু, এটাকে দেখো একবার। লক্ষ্মী নারায়ণ শেষু, এ beloved figure in the Tamil entertainment industry, breathed his last day Tuesday, March 26, 2004, at a private hospital in Chennai. The versatile actor, affectionately known as the Lolu Sabha Seshu, was 60 years old at the time of the unfortunate demise. ডেমাইস স্পেলিং কি হবে, DEMIS, মানে ডেথ। আর কিছু ইম্পর্টেন্ট নেই এখান থেকে। তো দেখি এখানে কি কি আছে, আর স্ট্যাটিক জিকে এগুলো আছে, স্ট্যাটিক জিকে। আচ্ছা, এখানে দেখছি ভারতরত্ন উইনার অ্যাওয়ার্ড 1954 থেকে 2024 সালের একটা লিস্ট আছে। ঠিক আছে, সেই লিস্টটা দেখো। প্রথম ভারতরত্ন অ্যাওয়ার্ড রেসিপিয়েন্টস ইয়ার, প্রথম পেয়েছেন মিসেস স্বামীনাথন, ফাদার অফ গ্রিন রেভলিউশন, ইনি 2024 সালে পেয়েছে। লাস্টেরগুলো দেখো, 2024 সালে ভারতরত্ন পেয়েছেন MS স্বামীনাথন। চৌধুরী চরণ সিং, ফর্মার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতরত্ন পেয়েছেন। ঠিক আছে, PV নরসিম্হা রাও, ফর্মার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতরত্ন পেয়েছেন। লাল কৃষ্ণ আদবানি, এনাকে দেওয়া হয়েছে ভারতরত্ন। কর্পূরী ঠাকুর, ফর্মার চিফ মিনিস্টার অফ বিহার, এনাকে দেওয়া হয়েছে ভারতরত্ন। তাহলে কর্পূরী ঠাকুরকে দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে PV নরসিম্হা রাও কোন লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন, চৌধুরী চরণ সিং কোথা থেকে জিতেছিলেন। ঠিক আছে, এই দুটো কিন্তু দেখতে হবে। আচ্ছা, 2023 সালে কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। 2023 অ্যাওয়ার্ড দেওয়া হয়নি, 2021 অ্যাওয়ার্ড দেওয়া হয়নি, 2020 অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। ঠিক আছে, তাহলে 2020, 21 অ্যান্ড 23 কিন্তু কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয়নি ভারতরত্ন। তারপর হচ্ছে গিয়ে নানজি দেশমুখ, সোশ্যাল অ্যাক্টিভিটিস অফ মহারাষ্ট্র, 2019 সালে দেওয়া হয়েছে ভারতরত্ন, এবং 3 জনকে দিয়েছেন। নানজি দেশমুখ মহারাষ্ট্র থেকে দিয়েছেন, ভূপেন হাজারিকাকে দেওয়া হয়েছে আসামে, অ্যান্ড প্রণব মুখার্জিকে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে। ঠিক আছে, 2019 সালে 3 জনকে দিয়েছে, নানজি দেশমুখ, ভূপেন হাজারিকা অ্যান্ড প্রণব মুখার্জি। তাহলে প্রণব মুখার্জিকে কবে ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, 2019 সালে। আর 2015 সালে দেওয়া হয়েছে কাকে, অটল বিহারী বাজপেয়ীকে দেওয়া হয়েছে মধ্যপ্রদেশ থেকে। অটল বিহারী বাজপেয়ী পলিটিশিয়ান না মধ্যপ্রদেশ? তাহলে অটল বিহারী বাজপেয়ী কোথাকার পলিটিশিয়ান, ওর বাড়ি কোথায়, মধ্যপ্রদেশে। মদন মোহন মালব্য, স্কলার অ্যান্ড এডুকেশনাল, ফর্মার উত্তরপ্রদেশ।
এই দুজনকে দেওয়া হয়েছে 2015 সালে, ঠিক আছে। 2015 সালে দুজনকে দেওয়া হয়েছে, অটল বিহারী বাজপেয়ী আর মদন মোহন মালব্যকে দেওয়া হয়েছে। 2014 সালে কাকে দিয়েছে? সচিন টেন্ডুলকরকে দেওয়া হয়েছে 2014 সালে। আর CNR রাও, কেমিস্ট অ্যান্ড প্রফেসর, কর্ণাটকা। আচ্ছা, লতা মঙ্গেশকরকে কবে ভারতরত্ন দেওয়া হয়েছে? লতা মঙ্গেশকরকে ভারতরত্ন দেওয়া হয়েছে 2001 সালে, মনে রাখবে। আর বিসমিল্লাহ খানকে দেওয়া আছে, আর লতা মঙ্গেশকরকে দেওয়া হয়েছে 2001 সালে, ঠিক আছে। এইভাবে অনেক ভারতরত্ন পেয়েছেন। APJ আব্দুল কালাম পেয়েছিলেন 1997 সালে। APJ আব্দুল কালাম 1997 সালে পেয়েছেন। তারপর হচ্ছে গিয়ে MS সুব্বলক্ষ্মী, কর্ণাটকি ডান্স স্টার, তিনি 1998 সালে পেয়েছেন। MS সুব্বলক্ষ্মী 1998 সালে। অরুণা আসফ আলী, ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টিভিটিস, ওয়েস্ট বেঙ্গল, তিনি 1997 সালে পেয়েছেন। গুলজারিলাল নন্দা, পাঞ্জাবে, 1997 সালে পেয়েছেন। সত্যজিৎ রায়কে কবে ভারতরত্ন দেওয়া হয়েছে? 1992 সালে দেওয়া হয়েছে। JRD টাটা অ্যান্ড সত্যজিৎ রায় আর আব্দুল কালাম আজাদ, এই তিনজনকে দেওয়া হয়েছে। সত্যজিৎ রায়, JRD টাটা, আব্দুল কালাম আজাদ, এদেরকে 1992 সালে দেওয়া হয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেল 1991 সালে পেয়েছেন। রাজীব গান্ধী, পলিটিশিয়ানস, ইনি 1991 সালে পেয়েছেন। নেলসন ম্যান্ডেলাকে দেওয়া হয়েছে 1990 সালে। BR আম্বেদকরকে দেওয়া হয়েছে ভারতরত্ন 1990 সালে। সোশ্যাল রিফর্মার্স, BR আম্বেদকরকে দেওয়া হয়েছে 1952 সালে। তাহলে ডক্টর BR আম্বেদকর তিনি একটা থিসিস লিখেছিলেন, সেই থিসিসটার নাম কি? ইন্ডিয়ান রুপিস অ্যান্ড ইটস অরিজিন অ্যান্ড সলিউশন। ইন্ডিয়ান রুপিস অ্যান্ড ইটস অরিজিন অ্যান্ড সলিউশন নামে একটা থিসিস লিখেছিলেন, যে থিসিসের ওপর তিনি ডক্টরেট ডিগ্রি পেয়েছিলেন। তো ফার্স্ট ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল কবে? 1954 সালে। আর এখানে তিনজনকে দেওয়া হয়েছিল, CV রমন, তারপর থেকে সর্বপল্লী রাধাকৃষ্ণন অ্যান্ড S রাজাগোপালাচারী, এই তিনজনকে ভারতরত্ন প্রথম দেওয়া হয়েছিল। তারপরে অনেক আছে লিস্ট, ঠিক আছে। তো আমি আজকে এত লিস্ট পড়ছি না। এই হলো আমাদের 2024 মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স। এটা ইম্পর্টেন্ট, কিছু ভারতরত্ন অ্যাওয়ার্ড সম্পর্কে বলে দিলাম, ঠিক আছে। আর ফার্স্ট ইনিশিয়েট হয়েছে ভারতরত্ন অ্যাওয়ার্ড 1954 সালে। সেকেন্ড সর্বপল্লী রাধাকৃষ্ণন, তারপর হচ্ছে গিয়ে CV রমন অ্যান্ড C রাজাগোপালাচারী, এই তিনজনকে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স মার্চের পার্ট 3 শেষ হয়ে গেল। তাহলে পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। তো নেক্সট দিন আমি এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চে একটা কম্পাইলড অ্যান্ড সিম্পলিফাইং কারেন্ট অ্যাফেয়ার্সের নোট নিয়ে আসবো, ঠিক আছে। সেটা তোমাদেরকে সামনে আমি নিয়ে ডিসকাস করব, কোন কোন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসতে পারে। তো এর আগে আমি 2022-এর একটা সিরিজ চালিয়েছি, সেটা রিভিশন সিরিজ, সেটা শেষ হয়ে গেছে। 2023-এরটা খুব তাড়াতাড়ি চালু করব। তো আজকে এই পর্যন্ত ক্লাস। সকলকে তোমার ধন্যবাদ, প্রণাম। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট করো ভালো লাগলে।